আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্রিয়াপদের প্রকারভেদ। ক্রিয়াপদ মানে তো এমন একটা পদ যেটা কোনো কিছু করা বা হওয়া বা থাকা বোঝাবে। তার আবার কি রকমভেদ হওয়া সম্ভব? দেখাই যাক না। ডেফিনেশন যেটা এখানে করে দেওয়াই হয়েছে যে যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝাবে বা হওয়া বা থাকা বোঝাবে সেটাই হচ্ছে ক্রিয়াপদ। যেমন ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, একটা কাজ করা বোঝাচ্ছে। সতীশ ভালো ছেলে, এখানে বি ভার্ব, অর্থাৎ সতীশ হয় ভালো ছেলে। রমা সুখেই আছে, এখানে কেমন আছে, থাকা, সেটা বোঝানো হচ্ছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্রিয়াপদের। এবার প্রকারভেদে আসা যাক। প্রকারভেদ যখন আমরা দেখছি তখন প্রথমটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে গঠনগত দিক থেকে স্ট্রাকচার ওয়াইজ ক্রিয়াপদ কত রকমের। ব্রডার ডিভিশনে আমরা পাচ্ছি মৌলিক ক্রিয়া, সাধিত ক্রিয়া আর সংযোগমূলক ক্রিয়া। এবার মৌলিক ক্রিয়া মানে হচ্ছে মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে যেটা তৈরি হচ্ছে, যেমন জোরে বৃষ্টি পড়ছে এইটা। সাধিত ক্রিয়া এটাকে আবার ছোট ছোট তিনটে ভাগে ভাগ করা যায়, যেমন প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া অর্থাৎ কর্তা যেখানে নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে করায়, যেমন শিক্ষক ছাত্র পড়াচ্ছেন, তিনি পড়ছেন না কিন্তু তিনি ছাত্রকে দিয়ে পড়ানোর কাজটা করাচ্ছেন, সেজন্য এটা প্রযোজক ক্রিয়া। নাম ধাতুজ ক্রিয়া যেখানে একটা বিশেষ্য বা বিশেষণ তার সঙ্গে আ প্রত্যয় যোগ করে নাম ধাতু তৈরি হলো, তার সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে তৈরি হবে নাম ধাতুজ ক্রিয়া। যেমন ছায়া ঘনাইছে বনে বনে, অর্থাৎ ঘন হচ্ছে। নাম ধাতুজ ক্রিয়া বৈশিষ্ট্যটাই হচ্ছে ওটা এক পদ বটে, কিন্তু তার মানে বোঝবার জন্য তোমাকে দুটো পদে ভেঙে নিতে হবে, যেমন ঘন হচ্ছে। ধন্যাত্মক ক্রিয়া কীরকম? ধন্যাত্মক ক্রিয়া অর্থাৎ এমন একটা ক্রিয়া যেটার মধ্যে দিয়ে কোনো একটা শব্দ বা মনের কোনো অনুভূতি বোঝাবে। উড়ছে মাছি ভন ভনিয়ে, অর্থাৎ যখন ধরো তুমি একটা পাকা কাঁঠাল গাছ থেকে পেড়ে সেটাকে ছাড়িয়ে রেখেছো, সেই কাঁঠালের গন্ধে মাছিগুলো যখন ওড়ে তখন একটা ভোঁ 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 আওয়াজ হয়, এই ভন ভন করা সেটাকে বলা হচ্ছে ভন ভনিয়ে। তো যেহেতু এটা সাউন্ড বোঝাচ্ছে তাই ধন্যাত্মক ক্রিয়া। এবার সংযোগমূলক ক্রিয়া, সেটারও আবার দুটো ভাগ রয়েছে, যেমন যুক্ত ক্রিয়া আর যৌগিক ক্রিয়া। যুক্ত ক্রিয়া কি? সবসময় খেয়াল রাখতে হবে যুক্ত ক্রিয়া আর যৌগিক ক্রিয়া কিন্তু এক পদ কখনোই হবে না, একাধিক পদ হবে। যেমন গৌরবী উঠোন ঝাঁট দিল, এই যে প্রথমটা একটা শব্দ, পরেরটা একটা ক্রিয়া, এইটাকে বলা হচ্ছে যুক্ত ক্রিয়া। whereas যৌগিক ক্রিয়া কিন্তু দুটো ক্রিয়া, প্রথমটা একটা অসমাপিকা, পরেরটা একটা সমাপিকা, পাশাপাশি থাকবে। ক্লান্ত পথিক গাছতলায় বসে পড়ল, এই যে বসে পড়ল অসমাপিকা আর সমাপিকা পাশাপাশি বসেছে বলে এটাকে আমরা বলছি যৌগিক ক্রিয়া। এই অবধি আমাদের গঠনগত শ্রেণীবিভাগ কিন্তু ডান। এবার কি আসবে? এবার আসছে ক্রিয়াপদের অবস্থাগত শ্রেণীবিভাগ। অবস্থাগত অর্থাৎ ক্রিয়াটা কোন অবস্থায় আছে, সেটা কি আমাদের মনের ভাব, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে নাকি পারছে না। যদি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাহলে ও সমাপিকা ক্রিয়া, আর যদি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে না পারে, একটা সমাপিকা ক্রিয়ার জন্য অপেক্ষা করতে হয়, তখন তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। এবার এই যে অসমাপিকা ক্রিয়া চার ভাবে তৈরি হতে পারে, ইলে বা লে প্রত্যয় যোগ করে। ইলেটা সাধুভাষার জন্য, লেটা চলিতের জন্য। কিরকম? দোষ করিলে শাস্তি পাইবে, যদি আমি দোষ করিলে এখানে গিয়ে থেমে যেতাম, বাক্যের অর্থ কিন্তু কমপ্লিট হচ্ছে না, তার মানে অসমাপিকা, তার জন্য এই পাইবে কথাটাকে আনতে হচ্ছে। এবার পাইবেটা কেন আনলাম? ভাষাটা সাধু ভাষা হলো কেন? যেহেতু এইটা অলরেডি সাধু ভাষাতে আছে। এবার যদি চলিতে করি তাহলে ইলের জায়গায় লে হয়ে যাবে, করলে, দোষ করলে শাস্তি পাবে। এবার ইতে বা তে অন্ত রেসপেক্টিভলি সাধু আর চলিত। স্নান করিতে নদীতে যাইতেছি, এই যে করিতে মিনিং কমপ্লিট করতে পারছে না, তাই জন্য অসমাপিকা। ইয়া বা এ অন্ত
রাজা দেখিয়া বিস্মিত হইলেন। দেখিয়া, ইয়া অন্ত একটা অসমাপিকা ক্রিয়া, মিনিং কোনোটা দেখো কমপ্লিট করতে পারছে না, সবকটার জন্য কিন্তু একটা সমাপিকা ক্রিয়া সাহায্য নিতে হচ্ছে ওকে। এবার হচ্ছে আ অন্ত, অর্থাৎ যেমন বলা তেমন কাজ। তুমি যদি যেমন বলা এখানে গিয়ে থেমে যেতে, তাহলে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হতো না। সেজন্য এটা হচ্ছে আ অন্ত একটা অসমাপিকা ক্রিয়া। এই গেল অবস্থার দিক থেকে। এবার কি? এবার হচ্ছে ক্রিয়াপদের অন্বয়গত শ্রেণী বিভাগ। অন্বয় মানে সম্পর্ক, অর্থাৎ বাক্যের কর্মের সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে কিনা, সোজা কথায় বাক্যটাতে কোনো কর্মপদ আছে কিনা। যদি বাক্যে কোনো কর্মপদ না থাকে তাহলে সেটা অকর্মক, কর্মপদ থাকলে সকর্মক। এবার কোয়েশ্চেনটা হলো অকর্মক না সকর্মক বুঝবো কিভাবে? কুইক ট্রিক খাটাও। বাক্যের সমাপিকা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলেই কর্ম নেই, তার মানে সেটা অকর্মক ক্রিয়া। যেমন সীমা নাচছে, কি নাচছে উত্তর পাচ্ছি না, কাকে নাচছে উত্তর পাচ্ছি না, তার মানে কর্মপদ নেই, তাই নাচছেটা হয়ে গেল অকর্মক ক্রিয়া। এবার যদি সমাপিকা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আমি উত্তর পাই, সেই উত্তরটা হচ্ছে কর্ম, আর কর্ম থাকা মানে সেটা সকর্ম। এবার কোনো কোনো জায়গায় একটা কর্ম থাকতে পারে, কোনো কোনো জায়গায় আবার দুটো কর্মও থাকতে পারে, তাই এক কর্মক আর দ্বিকর্মক। ইউজুয়ালি আমরা এক কর্মক টার্মটা ইউজ করি না, আমরা সাধারণভাবে সকর্মক ক্রিয়ায় বলে থাকি। রাম বই পড়ছে, এই বইটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু কর্ম, এটা কিন্তু ক্রিয়া নয়। এবার যেহেতু কর্ম আছে তাই জন্য পড়ছেটা হয়ে গেল সকর্মক ক্রিয়া। এবার কি হয়েছে? রাম বন্ধুকে বইটি দিল। রাম কি দিল? বইটি, তাহলে এটা একটা কর্ম। রাম কাকে দিল? বন্ধুকে, তাহলে এটা আরেকটা কর্ম। দুটো কর্ম চলে আসছে মানেই দিলটা হয়ে যাচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে সোজা কথায় আমরা অন্বয়গত দিক থেকে ক্রিয়াপদকে তিনটে ভাগে ভাগ করছি: অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। এবার একটা স্টেটমেন্ট আমি বলছি, একটু ভাববে, কমেন্টে আমাকে জানাবে যে আমি ঠিক বললাম কিনা। দ্বিকর্মক ক্রিয়া মাত্রেই সকর্মক, কিন্তু সকর্মক ক্রিয়া মাত্রেই দ্বিকর্মক নয়। দেওয়া থাকলো এটা কমেন্টে কিন্তু আমাকে জানিও যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন নাকি আপনি ঠিক বলেননি। এবারে কি আসবে? ক্রিয়ার কাল ও প্রকার। কাল কথাটার মানে হচ্ছে সময়, অর্থাৎ কাজটা এখন হচ্ছে না আগে হয়ে গেছে নাকি পরবর্তীকালে হবে সেই সময়টা। আর প্রকার হচ্ছে প্রকাশ ভঙ্গি, ক্রিয়াপদের সেই রূপ বা চেহারা যেটা আমাকে বুঝিয়ে দেবে যে এখন মানে বর্তমানকালে হচ্ছে বটে, কিন্তু সচরাচর ঘটে নাকি কিছুক্ষণ সময় ধরে ঘটছে নাকি ঘটে গেছে তার ফলটা বাকি, এটসেট্রা এটসেট্রা। এবার তাহলে কাল অনুযায়ী ক্রিয়াপদকে আমরা তিনটে বড় ভাগে ভাগ করতে পারি। যদি এখন ঘটে তাহলে বর্তমান কাল, অনেক আগে ঘটে গেছে তাহলে অতীতকাল, আর ঘটেনি এখনো পরে হবে তাহলে ভবিষ্যৎকাল। এবার প্রকারে এসো, ছোট ছোট ভাগ। বর্তমান কালের চারটে: সাধারণ, ঘটমান, পুরাঘটিত আর নিত্যবৃত্ত। অতীতকালেও সেম, সাধারণ, ঘটমান, পুরাঘটিত আর নিত্যবৃত্ত। ভবিষ্যৎকালেও একই, সাধারণ, ঘটমান, পুরাঘটিত আর নিত্যবৃত্ত। কেমন? এবারে আমরা দেখব কোনটা কি ব্যাপার। প্রথমেই যেটা আমরা আসবো সেটা হচ্ছে সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান কি? অর্থাৎ বর্তমানকালে যে কাজ সচরাচর ঘটে, কোনো অভ্যাসবশত নয় বা কিছুক্ষণ ঘটছে এমনটাও নয়, রোজই হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমি রোজ স্কুলে যাই, রমেন রোজ বিকেলে সাঁতার কাটে। তাহলে এই ঘটনাগুলো সাধারণভাবে সচরাচর ঘটে, তাই এটা হয়ে যাচ্ছে সাধারণ বর্তমান। ঘটমান বর্তমান কি?
ঘটমান বর্তমান হচ্ছে বর্তমানকালে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে হয়ে চলেছে কন্টিনিউয়াসলি, তাকে আমরা বলবো ঘটমান বর্তমান। যেমন সৃজা তো কবিতা লিখছেন, তার মানে এখন কিছুক্ষণ ধরে কাজটা কিন্তু হয়ে চলেছে, কন্টিনিউয়াস প্রসেস। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে এই যে ঘটমানতা কিছুক্ষণ ধরে হয়ে চলেছে, সেটা কি আমরা বলছি ঘটমান বর্তমান। পুরাঘটিত বর্তমান কি? পুরাঘটিত মানে পুরোপুরি ঘটে গেছে, কিন্তু কালটা এখনো বর্তমানে, অর্থাৎ কাজটা ঘটে গেছে কিন্তু কাজের যে ফলটা সেটা পাওয়া বাকি। আমি গল্পটা পড়েছি, ডেফিনেটলি পড়া কাজটা হয়েছে, কিন্তু সেটা পড়ে আমার ভালো লেগেছে না খারাপ লেগেছে, নাকি মনের মধ্যে কোনো বিষয়ে কৌতূহল জন্মেছে, এই ফল জানা বাকি। সেজন্য পুরোপুরি ঘটে যাওয়া অথচ স্টিল বর্তমানকালে, তখনই আমরা বলছি পুরাঘটিত বর্তমান। নিত্যবৃত্ত কথাটা কখন আসবে? যখন সেটা অভ্যাসবশত হবে। অভ্যাসবশত বর্তমানকালে যে কাজটা হয়ে থাকে, ঝড় উঠলেই গাছগুলো মাথা দোলাতে থাকে, তাহলে এটা প্রকৃতির একটা অভ্যেস যে যেখানে গাছগুলো মাথা দোলায় না, দোলাতে থাকে। কখন? ডিপেন্ড করছে ঝড় ওঠা না ওঠার ওপর। তাহলে ঝড় উঠলেই গাছগুলো মাথা দোলাতে থাকে, এটা হচ্ছে অভ্যেসবশত, তাই নিত্যবৃত্ত। দুটো এক্সট্রা আমরা একটুখানি খেয়াল রাখবো, সেটা হচ্ছে ঐতিহাসিক বর্তমান। জিনিসটা একটু পিকুলিয়ার টাইপের, অর্থাৎ চেহারায় সেটা বর্তমান কিন্তু অর্থে অতীত বোঝাবে। কীরকম? 1947 সালে ভারত স্বাধীন হয়। দেখো এই হয়টা কিন্তু সাধারণ বর্তমানের চেহারা, কিন্তু এখনকার কথা বলাই হচ্ছে না, অনেক দিন আগেকার কথা, তার মানে ইতিহাসের কোনো ঘটনা, তাহলে অতীতকাল। তাহলে ইতিহাসের কোনো ঘটনা যখন বর্তমানের রূপে ধরা দিচ্ছে, তখন সেইটাকেই আমরা বলছি ঐতিহাসিক বর্তমান। আর একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা। অনুজ্ঞা কথাটার মানেই হলো যেখানে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এইগুলো বোঝানো হয়। সেগুলো যদি এখনকার জন্য হয় তাহলে বর্তমান অনুজ্ঞা। এখনই জানলাটা বন্ধ করুন, তার প্রচণ্ড ঝড় উঠেছে বা খুব বৃষ্টি পড়ছে, সব ভিজে যাচ্ছে ঘরের, তখন আমি কাউকে একজন অনুরোধ করলাম জানলাটা বন্ধ করতে, তাহলে এই যে অনুরোধের ভাবটা ফুটে উঠলো, তাই অনুজ্ঞা। কখনকার জন্য? এখনকারই জন্য, তাই বর্তমান অনুজ্ঞা। নেক্সট যেটা আমরা দেখব সাধারণ অতীত, সিম্পল পাস্ট, অর্থাৎ যে কাজটা এইমাত্র সম্পন্ন হলো, শেষ হলো, সেটাকেই আমরা বলবো সাধারণ অতীত, মানে জাস্ট হলো। জোরে বৃষ্টি নামলো, আমি পড়া শেষ করলাম, চটিটা ছিঁড়ে গেল, তাহলে কাজটা এইমাত্র ঘটলো, সেটাকেই বলা হচ্ছে সাধারণ অতীত। এবার ঘটমান অতীত ঠিক বর্তমানকালের মতোই, কিন্তু অতীতকালে কোনো একটা কাজ যদি নির্দিষ্ট একটা সময় ধরে লাগাতার কন্টিনিউয়াসলি হচ্ছিল এমন বোঝায়, তখন তাকে বলা হবে ঘটমান অতীত। ছাত্ররা মন দিয়ে পড়ছিল, তাহলে পড়ছে এমনটা নয় বা পড়লো এমনটাও নয়, একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা হয়ে চলছিল, তাই ঘটমান। এবারে দেখো পুরাঘটিত অতীত। পুরাঘটিত মানে পুরোপুরি ঘটে গেছে, অতীত হয়ে গেছে এবার, তার মানে কাজটা তো হয়েই গেছে, তার ফলটাও আমার জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, তাহলে যুদ্ধটা কাজটাও হয়ে গেছে। পলাশির যুদ্ধের পরে সিরাজউদ্দৌলা সিংহাসনচ্যুত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছিল, মীর জাফর সিংহাসনে বসেছিলেন, এই সমস্ত যাবতীয় ফল সব শুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তাহলে অতীতকালে যে কাজ সম্পূর্ণরূপে হয়ে গেছে তাকেই আমরা বলছি পুরাঘটিত অতীত। নিত্যবৃত্ত মানেই আমি এইমাত্র বললাম কোনো অভ্যাস বোঝাবে, তাহলে অতীতকালের কোনো অভ্যাস যদি আমরা বোঝাই, ঠাকুমার রোজ গঙ্গা স্নানে যেতেন, তাহলে এটা তার অভ্যাস ছিল, নিয়মিত এই কাজটা হতো। অপু
রোজ দুপুরে মায়ের মুখে মহাভারত পড়া শুনতো। তাহলে এটা তার অভ্যাস ছিল, নিয়মিত হতো। তাহলে যেখানে অভ্যাসবশত কোনো কাজ নিয়মিত হতো সেটাকে আমরা বলছি নিত্যবৃত্ত অতীত। এবার ভবিষ্যৎকালে শ্রেণীবিভাগে যাচ্ছি। সাধারণ ভবিষ্যৎ অর্থাৎ সিম্পল ফিউচার, যেটা যে কাজ এখনো হয়নি, পরে হবে। আজ রাতে বৃষ্টি হবে, তার মানে বৃষ্টি এখন পড়ছে না, বৃষ্টি হয়েছিল এমনটাও নয়, বৃষ্টি হবে, ফোরকাস্ট আছে আজকে রাতে বৃষ্টি হবে। তাহলে এইটা হয়ে গেল সাধারণ ভবিষ্যৎ। এবার ঘটমান ভবিষ্যৎ ঠিক একই রকমভাবে ভবিষ্যৎকালে কোনো কাজ যদি নির্দিষ্ট একটা সময়কাল ধরে চলতেই থাকবে কন্টিনিউয়াসলি, এমনটা বোঝায়, তখন তাকে বলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। তুমি সারা দুপুর পড়তে থাকবে, এই যে পড়বে নয়, পড়তে থাকবে, তার মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে কাজটা কিছুক্ষণ, সেই জন্যই সেটা ঘটমান ভবিষ্যৎ। এবারে একটা পিকুলিয়ার অদ্ভুত জিনিস আসছে, পুরাঘটিত ভবিষ্যৎ। সাধারণভাবে ভবিষ্যৎকাল আমরা চিনব কিভাবে না, ক্রিয়াপদটার শেষে ব বা ইব এরকম থাকবে, পড়বো, যাবো, খাবে, এখানে সেটাই হচ্ছে, কিন্তু অর্থের দিক থেকে সেটা হয় বর্তমান বা অতীতের কথা বোঝাবে। তার ওপর একটা দ্বিধা বা সংশয় বা সন্দেহের ভাবও থাকবে। আমি হয়তো কথাটা বলে থাকবো, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা পরে অর্থ বোঝাচ্ছে না, আগে অতীতকালের কথা বোঝাচ্ছে। কিন্তু আমি যে বলেইছিলাম এই বিষয়ে আমার একটা সন্দেহ রয়েছে, যেটা এই হয়তো কথাটার মধ্যে দিয়ে ধরা পড়ছে। তাহলে এবার বিষয়টা দাঁড়ালো, এই যে বলে থাকবো এটা কিন্তু অতীতকালের কথা বোঝাচ্ছে, একটা সন্দেহের ভাব রয়েছে। তাই পুরাঘটিত ভবিষ্যতের অপর নাম হচ্ছে সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীত। অতীতকালের কথা হতে পারে, বর্তমানের কথা হতে পারে। কিরকম? এতক্ষণে তারা নিশ্চয়ই বর্ধমানে পৌঁছে থাকবেন। আমি কিন্তু বললাম না যে এতক্ষণে তারা বর্ধমানে পৌঁছে গেছেন, পৌঁছে থাকবেন, মেবি একটা সম্ভাবনার কথা রয়েছে। সেজন্য চেহারায় এটা ভবিষ্যৎ, অর্থে কিন্তু বর্তমান, একটা সম্ভাবনা বোঝাচ্ছে। সেই জন্যেই এটার নাম পুরাঘটিত ভবিষ্যৎ বা সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীত। এবারে এসো নিত্যবৃত্ত ভবিষ্যৎ, ওই যে সেই অভ্যেস, শীত এলেই কেদারনাথে বরফ পড়তে থাকবে। তাহলে ভবিষ্যৎকালে এই কাজটা হতে থাকবে, এটা প্রকৃতির অভ্যেস যে শীত এবং বরফ পড়া পরস্পর সম্পর্কিত, যে বরফটা পড়তে থাকবে শীত আসা মাত্রই, একটা অভ্যেস। কেমন? এবারে এসো অনুজ্ঞার কথাতে ফিরছি। বর্তমান কালে আমরা অনুজ্ঞা পড়ে এসেছি, ভবিষ্যৎকালেও আমরা অনুজ্ঞাটা দেখছি। আদেশ, উপদেশ বা অনুরোধ যদি পরবর্তীকালের জন্য দেওয়া হয়, নিয়মিত ব্যায়াম করো, কারণ ব্যায়াম করলে কি হয়, শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। সেই জন্যই আমি কাউকে উপদেশ দিচ্ছি নিয়মিত ব্যায়াম করবার জন্য, কিন্তু এখনকার না, ভবিষ্যতের জন্য উপদেশটা দিচ্ছি। সেই জন্য এটা হয়ে যাচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। এত অবধি আমরা ক্রিয়ার কাল প্রকার সব কিছু করে এলাম। এবার হচ্ছে ক্রিয়ার ভাব বা মুড। দুরকম ভাব হতে পারে, একটা হচ্ছে নির্দেশক ভাব, আরেকটা হচ্ছে অনুজ্ঞা ভাব। নির্দেশক ভাব কি না, যেখানে কোনো ঘটনার সাধারণ একটা বিবৃতি দেওয়া হবে, সেটা হ্যাঁ দিয়েও হতে পারে, না দিয়েও হতে পারে। যেমন আজ দিনটা ভারী সুন্দর, হ্যাঁ দিয়ে। এখন বৃষ্টি হচ্ছে না, না দিয়ে। কিন্তু যাই বলো, দুটোতেই কিন্তু একটা সাধারণ স্টেটমেন্ট বা বর্ণনায় বা বিবৃতি দেওয়া হয়েছে, তাই সেটা হয়ে যাচ্ছে নির্দেশক। আবার যদি কোনো প্রশ্ন করা হয় তখন সেটাও কিন্তু নির্দেশক ভাবের মধ্যে পড়বে। তোমার নাম কি, আপনি কোথায় থাকেন, কোথা থেকে আসছেন, এই সমস্ত কিছু। অনুজ্ঞা ভাব, যেখানে কোনো আদেশ বা উপদেশ বা অনুরোধ বোঝানো হবে। দুরকম হতে পারে,
আমরা একটু আগেই দেখে এসেছি, বর্তমান কালে হলে বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ কালে হলে ভবিষ্যৎ অনুজ্ঞা। মন দিয়ে পড়াশোনা করো, তার মানে কেউ বিষয় ফাঁকি মারছে, তাকে আমি আদেশ দিলাম মন দিয়ে পড়াশোনাটা করো এখনকার জন্য, তাই বর্তমান অনুজ্ঞা। আর ভবিষ্যতের জন্য দরিদ্রকে সাহায্য করবে, একটা উপদেশ দিয়ে রাখলাম আমি যে দরিদ্র ব্যক্তি যারা খুব গরিব অসহায় তাদেরকে সাহায্য করবে, তাহলে এটা ভবিষ্যতের জন্য। এই টোটালটা মিলিয়ে আমাদের ক্রিয়াপদের যাবতীয় প্রকারভেদ ইত্যাদি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। কারোর কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে জানিও।